মুক্তিযুদ্ধের কথা বলা হলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? জামায়াতে ইসলামী যে একটি জাতির অভ্যুদয়ের পেছনে দাঁড়িয়ে গেল, বামদের জন্য কি সরকার কোনো উদ্যোগ নিয়েছে? 1991, 96, 2001 এবং 2008, তারপরের তিনটি তো আওয়ামী লীগ ছলে বলে কৌশলে প্রতারণার আশ্রয় নিয়েছে। এই চারটি নির্বাচনের যে ভোট সংখ্যা যদি আপনি দেখেন, শতকরা 40 করে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট। তাহলে তারা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বসছে, তারা প্রথমেই কিভাবে বাছাই করলো এই রাজনৈতিক দলগুলোকে? সিপিবি এবং চারটি প্রধান বাম দল তারা বলল যে 72-এর সংবিধানের থেকে যে মূল স্তম্ভ যদি এভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা যাব না বলে তারা মিটিং থেকে উঠে চলে গেছে। ঠিক এইরকম কোনো প্রসঙ্গে যদি জামাত বা এনসিপি চলে যেত অথবা বিএনপি চলে যেত, সরকারকে কোনো উদ্যোগ নিত না তাদেরকে আনবার জন্যে? তাহলে বামদের জন্য কি সরকার কোনো উদ্যোগ নিয়েছে? তাহলে আপনি দেখুন যে এই যে জেস্চারটা সরকারের কি ইঙ্গিত দেয়। তার মানে বাম দলের কোনো প্রয়োজন নাই, অর্থাৎ প্রগতিশীল মুক্তিযুদ্ধের সপক্ষের যারা 71-এর যেই বিস্তৃত প্রেক্ষাপটটি তৈরি করলেন পুরো 60 দশকে জুড়ে, তারা কিন্তু অনুপস্থিত এই 30টি রাজনৈতিক দলের বৈঠকে। অনুপস্থিত জাতীয় পার্টিকে আপনারা অনেকেই বলছেন যে ফ্যাসিবাদের দোসর। তাহলে জাতীয় পার্টি নিশ্চয়ই আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতা করেছে, অনেক ন্যাক্কারজনক কাজ তারা করেছে। এর সাথে তো অনেক দলেও ছিল, অবশ্যই ইসলামিক দলগুলো এখন আবার জামাতের সঙ্গে গিয়ে জোট বেঁধে এখন নানান রকম হইচই করছে, তারা অত্যন্ত প্রগতিশীল হয়ে উঠেছে। তাহলে তাদের ক্ষেত্রে আপনি এক যাত্রায় এক ফল, আর জাতীয় পার্টির জন্য আরেক ফল করবেন কেন? এখন আসুন আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে জড়িত তাদের নেতাদেরকে বিচার করা হচ্ছে এবং এটা খুবই যৌক্তিক, এই বিচারের অবশ্যই তাদের মুখোমুখি হতে হবে। তাহলে জামায়াতে ইসলামী যে একটি জাতির অভ্যুদয়ের পেছনে দাঁড়িয়ে গেল, বিপরীতে দাঁড়িয়ে গেল, 30 লক্ষ মানুষের মৃত্যুর জন্য তারা কাজ করলো এবং নিজের দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালো। 16ই ডিসেম্বরে যে আত্মসমর্পণ দলিল আছে সেখানে লিখিত আছে পাকিস্তানি নৌ, বিমান এবং সেনাবাহিনীর পাশাপাশি সিভিল আর্মড ফোর্সেস আত্মসমর্পণ করেছে। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী, আল বদর, আল শামস। এবং সেটা 14ই ডিসেম্বরে কী ঘটনা তারা ঘটিয়েছে সেইগুলো যদি আপনারা কোনো রকম অ্যাড্রেস না করেন, সরকার কি একবারও বলেছে জামাতের এই ঘটনাগুলো নিয়ে? কোনো কিছু নিয়ে তাহলে তাদের তৎপরতা থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা একটি বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি, যেই বিভাজন আমাদের পরিষ্কার করছে যে একদিকে থাকবে ডানপন্থারা এবং আরেকদিকে বামপন্থী এবং প্রগতিশীলরা অনুপস্থিত থাকবে। তার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ মানিকগঞ্জে যে বাউলকে পানিতে ফেলা হচ্ছে, একগুচ্ছ বাউলকে জেলে দেওয়া হচ্ছে। তার আগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে। আপনার ঐতিহাসিক নিদর্শন, স্মৃতিময় নিদর্শন, স্থাপনা, মাজার লাগাতার ভাঙচুর করা হয়েছে। 32 নম্বর দুদিন ধরে ধানমন্ডির 32 নম্বর ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে। সরকারের ভ্রুক্ষেপ করার প্রয়োজন বোধ করেন নাই সরকার। তাহলে এগুলো কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি আগামীতে একটি বিভাজিত সংস্কৃতির মধ্যে যাতে পড়ে এবং সেখানে একপাশে থাকবে সাম্প্রদায়িক শক্তি। বিএনপির নামে মাত্র আছে, এই কারণে নামে মাত্র কারণ বিএনপি আপনি দেখুন যে তারা রাউজান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। বিশ্ববিদ্যালয়ে যেই ভোটগুলো হলো সেখানে কিন্তু জামাত শিবিরের ছাত্র সংগঠন জিতে যাচ্ছে। আপনি প্রশাসনের অবস্থাটা দেখুন, এখন নানান রকম লটারির কথা শুনতে পাচ্ছি, বিভিন্নভাবে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে জামাতে ইসলামী এবং অন্য ইসলামিক পক্ষগুলো থেকে। সেই চাপগুলো কিন্তু সরকার আবার রাখছেন। সবচেয়ে বড় কথা, দেশের যে সাংস্কৃতিক যে একটা বিপর্যয় ঘটে গেছে, আমাদের যারা অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদেরকে ধরে ধরে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের কথা বলা হলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? এটা কি আওয়ামী লীগের একক সম্পত্তি? এই 32 নম্বর কি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন? এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের সন্তানেরা সঙ্গীত শিখতে পারবে না, আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের কথা জানতে পারবে না। মুক্তিযুদ্ধের কথা বলা হবে এই পুরনো প্যাচাল আর শুনতে চায় না এই জেনজে। তো জেনজিরা কি শুনতে চায়? ভারত প্রীতির বিরুদ্ধে বলা হচ্ছে, খুবই সঙ্গত প্রস্তাব। ভারতের সঙ্গে তো আমাদের খুব প্রীতিপূর্ণ জায়গা থাকবার কিছুই নাই, তাহলে তো আমরা তাদের অঙ্গরাজ্যই হতাম। ভারতের সাথে যেভাবে আমরা যাব না, তাদের চোখে চোখ রেখে যেভাবে আমরা কথা বলবো,
পাকিস্তানের সাথেও আমরা ঠিক এই একই কাজটি করতে চাই, কিন্তু পাকিস্তানের সাথে নানান রকম প্রীতিময় সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তাদের যে লাগাতার শিল্পীরা আসছে, কোথায় সেখানে আমরা তো কোনো কথা শুনতে পাচ্ছি না। তাহলে আপনি সাংস্কৃতিক একটা রাষ্ট্র চেহারা কিভাবে দাঁড়ায় তার মূল স্তম্ভ থেকে? আমাদের চেহারাটা দাঁড়িয়েছে কোথায়? ৭১ সালে। তার আগের ২৩ বছরের যে বিরোধ পাকিস্তানের সাথে, এটা কি বিরোধ ছিল কি আমাদের আপনাকে আমার পছন্দ হয় না এরকম প্রেম বিরহের বিরোধ ছিল নাকি? বিরোধ ছিল জাতিগত, সাংস্কৃতিকগত বিরোধ ছিল। তারা আমাদেরকে পদানত করে রাখতে চেয়েছিল, আমাদেরকে উপনিবেশ বানিয়েছিল, আমাদেরকে আগ্রাসনের মধ্যে ফেলেছিল। আমরা সেগুলো মানিনি। আমরা বিদ্রোহ করেছি প্রথমে ৫২ সালে ভাষা আন্দোলন নিয়ে, তার ধারাবাহিকতায় ৬৯ হয়ে ৭১ সালে গেছে, রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা ৪টি মূলনীতি পেয়েছি সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে। তার একটি অন্যতম ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আমাদের বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছে, ভারত থেকে আলাদা করেছে। আমরা এই চেতনাগুলোকেই বিসর্জন দিয়ে আসলে কোন দিকে যাচ্ছি? আরেকটি কথা হচ্ছে, এই যে গণভোট যেমন অপ্রয়োজনীয়, একই সাথে অপ্রয়োজনীয় সরকারের এই অহেতুক জবরদস্তি। এই অহেতুক জবরদস্তি একটি কর্তৃত্ববাদের ইঙ্গিত করে। আপনাকে ২৭০ দিনের মধ্যে এটাকে পাশ করতে হবে, না হলে এটা অটোমেটিক পাশ হয়ে যাবে। একটা সার্বভৌম সংসদের উপরে আর কি করে আপনি জোর করতে পারেন? তাহলে সংসদ সদস্যরা করবেন কি সেখানে গিয়ে? আরেকটি কথা হচ্ছে, আপনার যে গণতন্ত্র, সেখানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ প্রয়োজন সকলের। আপনার ২৪-এর গণ অভ্যুত্থানের মূল চেতনাই ছিল সকলের সমমর্যাদা, সকলের সম অধিকার, যেটা আওয়ামী লীগ গত ১৬ বছরে মানেনি। সেই জন্যই তো সব শ্রেণী পেশা সবাই মিলে, এখানে কেউ একক কোনো কর্তৃত্ব নিতে পারবে না। এখন অনেকের কথা শুনি আমরা করেছি, আমরা করেছি। আমরা সকলে মিলে এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি সমমর্যাদার জন্য। আজকে যেই পথে সরকার গেছে, সেটা হয়তো সাময়িকভাবে কোনো একটা উদ্ধার হতে পারে কিছুদিনের জন্য, কিন্তু একটা চিরবিভাজিত সংস্কৃতির দিকে আমরা যাচ্ছি, রাজনৈতিক সংস্কৃতির দিকে, যেটা আমাদেরকে অবশ্যই পারস্পরিক সংঘর্ষের দিকে নিয়ে যাবে।